প্রণয়ের অন্তিমক্ষণ লেখিকা অনন্যা পর্ব ৩৪। ডোন্ট হরণ মাই ইজ্জত। আহনাবকে চোখ ভিজে থাকতে দেখে কুহর বাহুতে মৃদু ধাক্কা মারে। এই আহনাব কি ভাবছেন, দিন না একটু। আহনাব ধরফরিয়ে চোখ খোলে। সে কি দিবাস্বপ্ন দেখা শুরু করলো নাকি? আহনাব তার মাইন্ড অন্যদিকে নিতে বলল, গান শুনবে? ওয়েট। আহনাব কুহুকে বলার সুযোগ না দিয়ে গিটার নিয়ে আসলো। কুহুর স্বপ্নে শোনা গানটাই গাইল সে। এদিকে কুহুর মন মস্তিষ্ক জুড়ে শুধু লাল জুসটা ঘুরছে। আহনাব কুহুর এক হাত ধরে উঁচিয়ে আনলো। গিটারে টুংটাং সুর তুলে সে, হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই জন্যে, হতে পারি বদনাম, হতে পারি ঢাকনাম, হতে পারি সত্যি তোমারই জন্যে। আহনাব কুহুর দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে গাইতে লাগলো পরের স্টেপ। শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, এসেছি হাজার বারণে শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে। আহনাব চোখ বুজে গাইছে, প্রত্যেকটা লাইন যেন হৃদয়স্পর্শক, সবটা তিলোত্তমার জন্য। এদিকে কুহু এই সুযোগে ডাইনিংয়ে রাখা বোতল থেকে গ্লাসে ঢেলে পুরোটা এক নিঃশ্বাসে পান করে ফেলল। মাথা ঘুরছে এবার তার। সে এবার গ্লাসে ঢাললো না, বোতলটা মুখে দিয়ে পান করতে লাগলো। এদিকে আহনাব চোখ খুলতেই দেখে তিলোত্তমা নেই। সে আশেপাশে তাকায়, ওর দিকে চোখ যেতেই চক্ষু চড়ক গাছ দ্রুত বেগে গিটারটা রেখে গিয়ে হাত থেকে টেনে নেয় বোতলটা। কি করেছো তুমি? আল্লাহ, এটা কি করলে? আহনাবের ধমক শুনে কুহু কেঁদে ফেলল বাচ্চাদের মতো করে। আহনাব বুঝলো নেশা হয়ে গেছে। সে লেবু পানি করতে কিচেনে গেল। কুহু আহনাবকে যেতে দেখে পিছু পিছু গেল। শরীর টলছে তার। হঠাৎ আহনাবকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, উম আহনাব, এত হ্যান্ডসাম কেন আপনি? আহনাবের হাত থেমে যায়। একটা শুকনো ঢোক গিলল সে। নিজেকে সামলে সে কুহুর হাত ছাড়িয়ে নেয়। কুহু ঠোঁট উল্টায়। আহনাব গলার স্বর কঠিন করে বলল, বড্ড বেয়াদব হয়েছো তুমি। কোন সাহসে বোতলটা ধরেছো, বেয়াদব? কুহু ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে উঠল। আহনাব ভড়কে গেল। নেশার ঘরে না থাকলে আহনাবের ধমক শুনে বোধহয় আহনাবকে ঘর থেকে বের করে দিত। আহনাব অস্থির চিত্তে বলল, আরে কাঁদে না তিলোত্তমা, কাঁদে না, দেখি। আহনাব কুহুর গালে হাত রেখে পানি মুছিয়ে দিতে লাগলো। কি এক জ্বালা, আমারই ভুল হয়েছিল তোমাকে গ্লাসটা দেওয়া। তিলোত্তমা। কুহু আহনাবের বুকে আঁকিবুকি করছে। আহনাবের হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। সে ওর হাতটা খপ করে ধরে ফেলল। কুহু খিলখিল করে হেসে ফেলল। এরপর মাতাল স্বরে বলে উঠল, রেনানের বডিটা কি জোস। আহনাপের ঠান্ডা মেজাজ মুহূর্তে গরম হয়ে গেল। সে গম্ভীর স্বরে বলল, কি বললে আবার বলো। রেনানের বডি। আহনাপর হাতে চাপ প্রয়োগ করতেই ও আর্তনাদ করে উঠল। আহনাব বলল, সুযোগ দিচ্ছি, তার মানে এই না যে যা খুশি তাই বলবে। রেনানের নামও যদি কোনোদিন শুনি আর তোমার মুখে, তাহলে সেলাই করে দিব তোমার ঠোঁট, তবে সুতো দিয়ে নয়, অন্য কিছু দিয়ে। গট ইট? কুহু খিলখিল করে হেসে উঠল আহনাপের রাগ দেখে। এরপর বলতে লাগলো, জেলাস, হুম হুম, ইজেন্ট ইট নর্মাল। কুহু টুলু টুলু চোখে যে আহনাপের পানে। আচমকা সে বলে বসলো, ইউ লুক সো ইয়ামি আহনাপ। কথাটা বলে কুহু আহনাপের শার্টের দুটো বোতাম খুলে ফেললো। আহনাপ হকচকিত হলো। সে ধরে ফেললো কুহুর হাত। কি করছো তিলোত্তমা? সব ওয়াইনের প্রভাব, লেবুর পানিটা করতে দাও। কুহুকে দৌড়ে সরিয়ে আহনাপ লেবু কাটতে লাগলো। অমন সময় কুহু বলল, আপনি আমাকে চান না তার মানে? আমি ধর্ষিতা বলে, আমি কালো বলে এমন করছেন তাই না? আমি সুন্দর আর পবিত্র হলে এমন করতে পারতেন না তাই না? আহনাপের হাত থামে, ঘুরে তাকালো সে। কুহুর চোখ টলমল করছে জলে। আহনাপ বলল, ভবিষ্যতে যেন আর এসব না শুনি। তুমি আমার কাছে পবিত্র এক পুষ্প, আর আমি তোমাকে কতটা চাই সেটা যদি আজ বুঝাই, তাহলে কাল তুমি আমার কি হাল করবে সেটা ভেবেই শরীর কেঁপে উঠছে আমার, জল্লাদ বউ একটা। শেষের লাইনটা আসতে বলল সে। লেবুর রস একটা গ্লাসে নিল। এরপর একটু পানি দিয়ে পেছনে ঘুরে বলল, এই নাও তিলো। আহনাব বলতে পারলো না পুরো কথাটা। কুহুকে দেখে থমকে গেছে সে। মেয়েটা শাড়ির আঁচল ফেলে মেঝেতে বসে রয়েছে। কেমন করে তাকিয়ে আছে আবার দেখো। আহনাবের হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। কুহু এখনো একইভাবে তাকিয়ে। আহনাব উল্টো দিক ঘুরে গেল। এ কোন বিপদে পড়ল সে। সে জানে আজ তাদের মাঝে কিছু হলে সকালে কুহু রিগ্রেট করবে এর জন্য।
আহানাব তা চায় না। আহানাব সামনে ঘুরে কিছু বলতে নিবে, দেখলো কুহু একদম কাছাকাছি দাঁড়িয়ে। ভয়ে লাফিয়ে উঠল ছেলেটা। কুহু বলল, আই ওয়ানা টেস্ট ইউ। চোটকে ভর্তা বানিয়ে ফেলবো একদম বেয়াদব। কুহু আবার বলল, আই ওয়ানা টেস্ট ইউ আহানাব। আহানাব এবার এক আঙুল তুলে বলল, তিলোত্তমার বাচ্চা, একদম সিডিউস করবে না। কুহু থমকে বলল, চুপ বাঙ্গির পোলা, রোমান্স বুঝিস না তুই। তুই চুপ কর, গরিবকে আর এভাবে কষ্ট দিস না প্লিজ। কি করবি দিলে? আহানাব দাঁতে দাঁত পিষে বলল, তুলে একটা আছাড় মারবো। কুহু এবার কেমন করে হাসলো, যেন নেশার করে মাথা গেছে মেয়েটার। এমনিতে তো কাছে ঘেঁষে না, আর এখন অজানা ভয়ে ভেতরটা শুকিয়ে গেল আহানাপের। না জানি সকালে কোন বাঙি খেতে কুহু তাকে ছেড়ে দিয়ে আসবে। আহনাফ নিজেকে কিছু গালি দিল, কেন যে তখন দিতে গেল। কুহু হঠাৎ হাতে ছুরি তুলে নিল। ভড়কে গেল আহনাফ, ভালোবাসবি কিনা বল। আরে, আহনাফ আতঙ্কিত হয়ে গেল। কুহু ছুরিটা একটু চেপে ধরতে নিলে আহনাফ বলে উঠল, আচ্ছা আচ্ছা বাসবো, ছুরিটা রাখো। কুহু ঠোঁট উল্টে বলল, সত্যি তো? আহনাফ মাথা জাগায়। কুহু রাখলো ছুরিটা। আহনাফ সঙ্গে সঙ্গে কুহুর কাছে গিয়ে ওকে কোলে তুলে নিল। কুহুর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আহনাফ ফোঁস করে শ্বাস ছাড়ল। আমার ভালোবাসা তুমি সহ্য করতে পারবে? শুধু শুধু মরতে চাইলে আমার কাছে। আহনাফ নিজের কক্ষে এলো ওকে কোলে নিয়ে। কুহু ঠুলু ঠুলু স্বরে গান গেয়ে উঠল আচমকা, লিখব তোমার হাতে আমি আমার মরণ। তাই, হুম। আহনাব বাঁকা হেসে ওকে নিয়ে ওয়াশরুমে এলো। এরপর বলল, এত মরার ইচ্ছা ভালো নয়, আপাতত বাথটাব আর পানির সাথে রোমান্স করো। কথাটা বলেই সে কুহুকে বাথটাবে ছুঁড়ে মারল। পানি ছিটকে এলো। কুহু চেঁচিয়ে উঠল, বাঙ্গির পোলা। কুহু রেগে আহনাপের হাত ধরে টান মেরে বসে। আহনাপ তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ে তার উপর। আরে, কুহু আহনাপের পিঠে উড়াধুরা কিল মারতে লাগলো। আহনাপ ভড়কে গেল। কোনো মতে তার হাত দুটো ধরে কাঁদো কাঁদো স্বরে বলল, জামাই মারো লজ্জা করে না? মামলা ঠুকে দিব তোমার নামে আমি। কুহু কিছু বলছে না। দোষী বাচ্চার মতো নিচে তাকিয়ে এসে আহনাপ কপাল কুঁচকায়। ভয় পেয়েছে বোধহয়। আহনাপ ওর হাত ছেড়ে দিল। ভাবলে একটু শাসন করা যাক। জীবনে আর এই সুযোগ আসবে কিনা কে জানে। আহনাপ একটু ভাব নিয়ে যেই না কিছু বলতে যাবে, অমনি কুহু একটা অতি আশ্চর্য ঘটনা ঘটিয়ে বসে। আহনাপের প্যান্টটা নিচে টান মারল আচমকা। বেল্ট পরেনি আহনাপ। কি এক কপাল! প্যান্টটা পড়ে গেছে। সে একবার নিচে তাকাচ্ছে তো আরেকবার কুহুকে দেখছে। পরপরই আকাশ পাতাল কাঁপে চিৎকার দিয়ে ওঠে। কুহু ভয়ে পেছনে সরে যায়। বাচ্চাদের মতো এক আঙুল মুখে তার। বোকা বোকা চাহনি নিক্ষেপ করে আছে আহনাপের পানে, যেন কিচ্ছুটি করেনি সে। আয়ান উদাস হয়ে বসে রয়েছে। গেল ডিভোর্স করাতে আর ফিরে এলো বিয়ের ডেট ফিক্সড করে। জীবনটা বেদনা। আয়ান ফোঁস করে শ্বাস ছাড়ল। সন্ধ্যা 4টাকে সুন্দর লাগছিল। ঠিক করলো ছাদে যাবে। যেই ভাবা সেই কাজ। চাঁদকে আজ নিজের কষ্টের কাহিনী শোনাবে সে। তার সাথে কেন সবসময় এমন হয়? সে বিড়বিড় করতে করতে ছাদে এসে উপস্থিত হলো। আশ্চর্য হলো ছেলেটা। চাঁদ নেই। তার আসার খবর শুনে কি চাঁদও পালালো? ভালো করে খেয়াল করলেই দেখলো চাঁদ আছে, তবে কিরণ নেই। চন্দ্রগ্রহণ আজ। আয়ান আসতেই চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেল। খেপে গেল আয়ান। হাতে তালি দিয়ে বলতে লাগলো, বা বা বা, একটু আগে তো ঠিকই আলো দিচ্ছিলে, আমাকে দেখে এখন তোমার গ্রহণ লেগে গেল। নাটক মারাও, দেখবই না তোকে, ইচ্ছে তো করছে। আয়ান পাগলের মতো একটা ছোট্ট ইটের টুকরা তুলে ছাদের দিকে নিশানা করে ছুঁড়ে মারল। উল্টে এসে তার কপালে লাগলো সেটা। সে কপাল ধরে নিচে বসে আর্তনাদ করে উঠল, তুই শালা! মামা নামের কলঙ্ক! মামা পদ থেকে তোকে বহিষ্কার করলাম আমি। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেতেই বিরক্তি নিয়ে পেছনে তাকালো সে। কালো আলখাল্লার মতো পোশাক দেখে ভয়ে লাফিয়ে উঠল। ওমা, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আইন সব দোয়া-দরুদ যেন একবারেই পড়ে ফেলবে। ওমা, আজরাইল এসে পড়ছে তোমার ছেলেকে নিতে। আমাকে মাফ করেন। আল্লাহ আল্লাহ, আমার দম বন্ধ হয়ে আসতেছে। আমার রুহু কি বেরিয়ে যাচ্ছে। লা ইলাহা। রাইফা নিকাবটা খুলে ফেললো। বলে উঠল চেতে, বাল, আমি এটা এমন করছিস কেন? আয়ন এখনো চোখ বুজে বুকে হাত দিয়ে চেঁচিয়ে চলেছে। রাইফা এগিয়ে ওর কাঁধে হাত রাখলো। আয়ন চোখ খুলে দিল চিৎকার। রাইফা ভোরকে 2 কদম পিছিয়ে গেল। আয়ন খেকিয়ে উঠল, এই সেমরি, ছাগল না গাধা তুমি? মারতে চাইছো তোমরা আমাকে, তাই না? আয়ন কথাগুলো বলতে বলতে কেঁদে উঠল। রাইফা হা হয়ে তাকিয়ে আছে। সে কি করলো? প্রশ্নটা করেই বসলো। আমি কি করলাম? আয়ান কাঁদতে কাঁদতেই খেকিয়ে উঠল,
কি করেছো? এত রাতে এমন কালো পোশাক পরে আজরাইলের মতো এসে বলছো কি করেছি? রাইফা হতভম্ব হলো। সে বলল, মামির শরীর খারাপ লাগছিল, তোর সামনে দিয়েই না তাকে নিয়ে পাশের বাড়ি গেলাম প্রেশার মাপতে। আয়ন জোরে জোরে শ্বাস নিচ্ছে আর কাঁদছে। রাইফা এগোতে নিলে আয়ন আবার চেঁচিয়ে উঠল, একদম কাছে আসবে না। রাইফা চকচক শব্দ করলো, মামির প্রেশার হাই, তোকে না দেখতে পেয়ে আরো হাই হয়ে যাচ্ছে বোধহয়, দ্রুত নিচে আয়, আমার সাথেই আয়। রাইফা আবার এগোতে নিলে আয়ন আবার কাঁদতে কাঁদতে খেকিয়ে উঠল, এই আবার আসতো কেন? মারবা আমাকে তাই না? রাইফা বিরক্ত হয়ে একাই চলে গেল। আয়ন স্বস্তির শ্বাস ছাড়ল। বুক এখনো ধুকপুক ধুকপুক করছে। আয়ন উঠতে নিলে বুঝলো জায়গাটা ভেজা। কি একটা মান সম্মান প্লাস্টিক হওয়ার মতো অবস্থা। আয়ন খানিকটা ইতস্তত নিয়ে ওঠে, বালতি ভরে পানি নিয়ে এসে ঢেলে দিল জায়গাটাতে। আত্মাটা আবার লাফিয়ে উঠল যখন দেখলো রাইফা দরজার কোণে দাঁড়িয়ে। রাইফার মুখ থমথমে। সে শুধু বলল, কাউকে বলবো না এই কথা, নিচে আয় আপাতত। কথাটা বলে সে চলে গেল সেখান থেকে। আয়ন অনুভূতিহীন। চাঁদকে দুঃখের কথা শোনাতে এসে আরেকটা দুঃখ কপালে জুটে যাবে তা কি জানতো সে? ধপ করে বসে পড়ল মেঝেতে, ভ্যা ভ্যা করে কেঁদে উঠল, ঘুমিয়ে পড়, আমি আছি। রোদেলা বলল, সমস্যা নেই, আপনি যান, ঘুমান গিয়ে। রাহুল কি ভেবে হঠাৎ বলল, তুমি আমাকে একটা নিকনেম কেন দিচ্ছ না বেবি গার্ল? রোদেলা ভোরকে তাকায়, শুকনো হেসে বলে, কি নিকনেম দেব? তুমি বলো। রোদেলা একটু ভেবে লাজুক হাসলো। রাহুল কপাল কুঁচকে হেসে বলল, বলো। রোদেলা মিনমিন করে বলল, জান। রাহুল শব্দ করে হেসে ফেলল। রোদেলা লজ্জায় গুটিয়ে গেল। রাহুল ওর গালে হাত রেখে বলল, খুব পছন্দ হয়েছে আমার। আচ্ছা এখন ঘুমাও তাহলে, গুড নাইট বেবি গার্ল। রাহুল রোদেলার মাথায় হাত বুলিয়ে চলে গেল। রাহুল যেতেই রোদেলা দাঁতে দাঁত চেপে বলে উঠল, জানো আর বলতে কষ্ট হয় রে হতচ্ছাড়া, তাই জান বলছি, শর্টকাটে জান ডাকছি, শালা বিদেশি পাঠা। রাহুল হঠাৎ কি মনে করে আবার ফিরে আসে। রোদেলা ভরকে গেল। রাগী ভাবটা হাওয়ায় ভাসিয়ে মুখে হাসি ফুটালো। রাহুল ফিরে এসে বলে উঠল, ভালোবাসি বেবি ডল। রোদেলা মনে মনে বলল, তুই আস্ত এক ড্রেনের নল। লাজুক হেসে বাহিরে বলল, আপনিও না? রাহুল বলল, আমাকে বলো। বিয়ের পর? রাহুল ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, অ্যাজ ইয়োর উইশ। ক্যান আই কিস ইয়োর ফরহেড? রোদেলা এবার লাজুক হেসে বলল, মরার পর। ভরকে গেল রাহুল, হোয়াট? বিয়ের পর? রোদেলা ইনোসেন্টভাবে বলল, যেন এটাই বলছিল একটু আগে। রাহুল ভাবলো হয়তো সেই ভুল শুনেছে, মুচকি হেসে চলে গেল। রোদেলা ফোঁস করে শ্বাস ছাড়ল। আজ তো এক আপদ জুটছে কপালে। তবে রাহুল তাকে সত্যি ভালোবাসে এটা সে বুঝলো। ভালোবেসে মরেই যাক, তাতে আর তার কি? কুহুও তো তাকে সত্যি ভালোবেসেছিল। মেয়েটার হাহাকার সে নিজ চোখে দেখেছে। রেনানের খারাপ রূপটা মানতে মেয়েটার কত কষ্ট হয়েছে সে নিজে দেখেছে সব। তাছাড়া সেদিন যদি রাহুল কুহুকে না ঠকাতো, তাহলে আহনাপের সাথে কুহুর পরিচয়টা আজ অন্যভাবে হতো। রোদেলা তার ভালোবাসা হারাতো না। সব দোষ রাহুলের। হারে হারে এবার সে রাহুলকে বুঝাবে ভালোবাসা হারানোর যন্ত্রণা। রোদেলা একটু খারাপ হোক এবার, ভালো থেকে কী বা পেল? প্রতিশোধের খেলায় সেও নামুক এবার। রোদেলা শুয়ে পড়ল। ক্লান্ত চোখ জোড়া আবেশে বুঝে আসতে চাইল। ঘুম ছাড়া এখন শান্তি মেলে না তার। চারিদিক থেকে কষ্ট যেন রোদেলাকে গিলে খাচ্ছে। এর মাঝে নতুন জুটেছে ফোনে সে আগন্তুক। এতদিন জানতো ওইটাও রাহুল, এখন দেখছে অন্য কেউ। সে যেই হোক, তার প্ল্যানে বাধা না দিলেই ভালো। ভাবতে ভাবতে ঘুমের দেশে তলিয়ে গেল মেয়েটা। আহনাব কুহুকে বিছানায় নিয়ে শুইয়ে দিল। কি সহজ সরল লাগছে দেখতে। আর কাজকর্মগুলো? আহনাবের পুরো গা কাটা দিয়ে উঠল। কিরকম হাড়ে বজ্জাত বউজ উঠছে কপালে। ভাগ্যিস ছোট প্যান্টটা ছিল তার। তারপরে এমন অবস্থায় একটা মেয়ের সামনে। আহনাবের একটু হলেও লজ্জা লেগেছে। আহনাব কুহুর ভেজা শাড়িটাতে চোখ বুলালো। এই শাড়িকে চেঞ্জ করবে এখন? মহারানী তো বেহুশ। এভাবে ঘুমালেও তো ঠান্ডা লেগে যাবে। আহনাব কুহুর বাহুতে মৃদু ধাক্কা মেরে ডাকতে লাগলো, তিলোত্তমা, ড্রেসটা চেঞ্জ করে নাও তিলোত্তমা। আহানাব বুঝলো এভাবে কাজ হবে না। সে টেবিলে রাখা গ্লাস থেকে পানি ছেটাতে লাগলো। কুহু চোখ খিচে ফেললো। কিছুক্ষণ বাদে পিটপিট করে তাকালো। নেশা পুরোপুরি কাটেনি তার। আহনাবের পরনে শুধু ভেজা প্যান্টটা। উদাম গায়ে আহনাবকে এত কাছে দেখে সে হেসে আহনাবের গলা জড়িয়ে টান মেরে বসে। আহনাব পড়ে যায় তার উপরে। আল্লাহ, আর কত কন্ট্রোল করবে সে? কুহু ঠোঁট নেড়ে কিছু বলতে থাকে। আহনাব তা শোনার জন্য ওর মুখের কাছে কান নিল। ভালোবাসি আহনাব। আহনাব মুচকি হাসলো, তবে সেই হাসি তার দীর্ঘস্থায়ী হলো না। কুহু আহনাবের কানকে মুরগির ঠ্যাং মনে করেছে বোধ হয়। সে দিল এক কামড়। আহনাব জোরে আর্তনাদ করে উঠল,
তিলোত্তমার বাচ্চা, ছাড় আমাকে, দজ্জাল বউ, ছাড় আমাকে, ও আল্লাহ গো। কুহুর থেকে বহু কষ্টে নিজের কান ছাড়ালো সে, কান ধরে আর্তনাদ করতে লাগলো সে। ও মা আল্লাহ গো, তিলোত্তমার বাচ্চা, নেহাত ভালোবাসি, তাই কিছু বলতে পারছি না, তা না হলে তুলে একটা আছাড় মারতাম, আল্লাহ গো। কুহু খিলখিল করে হেসে ওঠে। কি মজা, মুরগির লেগ পিসটা জীবনে খায়নি এমন। আহনাব বোকা বনে গেল, তার কানকে মুরগির লেগ পিস বানিয়ে দিল। আহনাব কুহুর মাথায় আস্তে এক গাঁটটা মেরে বলল, শালি পাগল, মাথা গেছে পুরো। কুহু আহনাবের এহেন কাজে ঠোঁট উল্টে কান্না শুরু করে দিল। হকচকিত হয়ে গেল আহনাব, নিজের কাজে নিজে বিরক্ত হলো সে। ঝুঁকে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, সোনা বউ আমার, কাঁদে না, সরি সরি, কাঁদে না, আমার বউ না ভালো। কুহু আহনাপের কথার মাঝেই ঘটিয়ে ফেলল ভয়ঙ্কর এক ঘটনা। ভালো বউয়ের প্রমাণ দিল বোধ হয়। আহনাপের চক্ষু চড়ক গাছ, হৃৎপিণ্ডটা এত জোরে লাফাচ্ছে যে মনে হচ্ছে বাইরে এসে পড়বে। কুহু আহনাপের ওষ্ঠযুগল নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। হাত দিয়ে বিছানার চাদর খামছে ধরল আহনাব। আহনাপের ধৈর্যের বাঁধ ভাঙল বুঝি কুহুর এমন কাজে। আহনাব পারল না আর নিজেকে সামলাতে, চুম্বন দীর্ঘ করল সে। কুহু ছটফট করতে লাগলো, তবে আহনাব এবার ছাড়ছে না। বাধ্য হয়ে কুহু জোরে এক ধাক্কা মারল তাকে। আহনাব ছিটকে দূরে সরে এলো। কুহু গড়গড়িয়ে বমি করে দিল। আহনাব ভড়কে গেল। কুহু বমির মাঝেই বলল, কি খেয়েছিস বাঙির পোলা, গন্ধ, সিগারেট খেয়েছেন আবার। কুহু আবার বমি করে দিল। আহনাব দূরে সরে এলো। কুহু জোরে জোরে শ্বাস নিচ্ছে। নেশা এবার কাটলো বোধ হয়। আহনাবের মনে পড়ল একটু আগে বাথরুমের ঘটনার পর একটা সিগারেট খেয়েছিল, লজ্জাটা ভুলতে চেয়েছিল মূলত। আবার নিজের উপর রাগ হলো তার। এখন কি হবে? কুহুর দিকে অসহায় দৃষ্টি নিক্ষেপ করলো সে। তাকে উস্কিয়ে দিয়ে এখন ধমকাচ্ছে সে। আহনাব ফোঁস করে শ্বাস ছেড়ে ওকে কোলে তুলে নিল, বাথটাবে ছুঁড়ে মারল। কুহু পিটপিট করে তাকালো। আহনাব উঠে এলো বাথটাবে। কুহু আহনাবকে তার দিকে আসতে দেখে কুঁকড়ে গেল। মানসপটে কিছু ভেসে উঠতেই ফুঁপিয়ে কেঁদে ওঠে। আবার কি হলো? কুহু কিছু বিড়বিড় করছে। আহনাব কপাল কুঁচকায়। রেনান, ছেড়ে দাও আমাকে। আমার এত বড় সর্বনাশ করো না, ছেড়ে দাও। আহনাব থমকে দাঁড়ায়, এরপর কুহুর পাশটায় বসে ওকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, রিল্যাক্স, রেনান নয়, আহনাব আমি। তোমার অনুমতি ব্যতীত তোমাকে আমি কিছু করব না। কুহু ফুঁপিয়ে কাঁদতে থাকে। আহনাব ওর কপালে চুমু দিয়ে বলল, এখন তো আমার কান্না করা উচিত। বউ আমার আস্ত এক তারছিরা, এই রোমান্টিক মুডে গিয়ে উস্কাচ্ছে, আবার এই ভ্যা ভ্যা করে কাঁদছে। অথচ মাঝপথে আমার ইজ্জত ঠিকই মেরে দিয়েছ। আসো একসাথে কাঁদি। ও আল্লাহ গো, ও আব্বা গো।